আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। এই পর্বের আলোচ্য বিষয় মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন থেকে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো সচরাচর এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক কে? বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? অথবা বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। অর্থাৎ মীর মশাররফ হোসেন হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার অথবা বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম সাহিত্যিক কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম সাহিত্যিক কে? প্রশ্নটি আবার বলছি বন্ধুরা, আধুনিক যুগের সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম সাহিত্যিক কে? অথবা আধুনিক যুগের বাংলা সাহিত্যের বা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম গদ্য লেখক কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। অর্থাৎ মীর মশাররফ হোসেন হচ্ছেন বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম সাহিত্যিক অথবা প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম গদ্য লেখক অথবা প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম নাট্যকার। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম ঔপন্যাসিকের নাম কি? অথবা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? অথবা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম ঔপন্যাসিকের নাম কি? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন। বন্ধুরা, বেশ কিছু প্রশ্ন আমরা পড়লাম। এই প্রশ্নগুলোকে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মীর মশাররফ হোসেন হচ্ছেন বাংলা আধুনিক সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক অথবা প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম সাহিত্যিক অথবা প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম নাট্যকার অথবা প্রথম উল্লেখযোগ্য বাঙালি মুসলিম ঔপন্যাসিক। বেশ কিছু বিষয় এই প্রশ্নগুলোর মধ্যে এসেছে। প্রশ্নগুলোকে বিশেষভাবে মনে রাখাটা জরুরি এবং এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটি বিশেষভাবেই খেয়াল করা প্রয়োজন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? বন্ধুরা, প্রশ্নপত্রের অপশনে যে 4টি অপশন দেয়া ছিল তার মধ্যে শুধু একটি ছিল মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ এবং সেই গ্রন্থটি ছিল গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি। বন্ধুরা, এটি একটি আত্মজৈবনিক উপন্যাস বা আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাস বা আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। বন্ধুরা, গাজী মিয়ার বস্তানি মীর মশাররফ হোসেন রচিত একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু একটি কি? বিষাদ সিন্ধু কি অথবা বিষাদ সিন্ধু একটি কি? প্রশ্নপত্রে যে 4টি অপশন দেয়া ছিল এর উত্তর হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস। ইতিহাস আশ্রিত উপন্যাস। বন্ধুরা, বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস এবং মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থগুলোর মধ্যে
বিষাদ সিন্ধুকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, অর্থাৎ মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের মধ্যে বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। এটি একটি ঐতিহাসিক রচনা অথবা ইতিহাস আশ্রিত উপন্যাস অথবা ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত উপন্যাস। বন্ধুরা, বিষাদ সিন্ধু ৩ পর্বের রচিত একটি উপন্যাস। এটি ৩ পর্বের একটি ঐতিহাসিক উপন্যাস এবং এই উপন্যাসটির প্রধান চরিত্র হচ্ছে এজিদ, হাসান, হোসেন, জায়দা, জয়নব, মাইমুনা, জয়নুল আবেদিন। বন্ধুরা, চরিত্রগুলোর নাম আমি আবার বলছি: এজিদ, হাসান, হোসেন, জায়দা, জয়নব, ময়মুনা, জয়নুল আবেদিন। বন্ধুরা, এই উপন্যাসটি আমরা জানি যে মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বা তার রচিত সাহিত্যকর্মের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। বন্ধুরা, এই উপন্যাসটির রচনাকাল ছিল 1885 থেকে 1891 সাল। 1885 থেকে 1891 সাল। বন্ধুরা, এই উপন্যাসটি হিন্দিতেও প্রকাশিত হয়, অর্থাৎ এই গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করে প্রকাশ করা হয় এবং এই গ্রন্থটি 1930 সালে হিন্দিতে অনুদিত হয় এবং অনুবাদক ছিলেন কবীন্দ্র বেনী প্রসাদ বাজপেয়ী। কবীন্দ্র বেনী প্রসাদ বাজপেয়ী। কবীন্দ্র বেনী প্রসাদ বাজপেয়ী তিনি মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করেন এবং 1930 সালে গ্রন্থটি হিন্দিতে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন: বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু কার রচনা? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন: মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? বন্ধুরা, প্রশ্নপত্রের অপশনে যে 4টি অপশন ছিল তার মধ্যে যে গ্রন্থটি মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ সেটি ছিল উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা মীর মশাররফ হোসেন রচিত একটি গ্রন্থ। পরবর্তী প্রশ্ন: উদাসীন পথিকের মনের কথা গ্রন্থটি কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা গ্রন্থটি কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস বা আত্মজীবনীমূলক উপন্যাস। বন্ধুরা, উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস বা আত্মজীবনীমূলক উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসটির রচনাকাল 1890 সাল, অর্থাৎ 1890 সালেই এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল, রচিত হয়েছিল। বন্ধুরা, এই উপন্যাসে নীলকর সাহেবদের অত্যাচারের নির্মম কাহিনী বর্ণিত হয়েছে। উদাসীন পথিকের মনের কথা এই উপন্যাসটিতে নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার, নির্মম অত্যাচারের কথাই বর্ণিত হয়েছে এবং এটি মীর মশাররফ হোসেনের একটি আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাস। পরবর্তী প্রশ্ন: মীর মশাররফ হোসেনের রচিত প্রথম গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেনের রচিত প্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে রত্নাবতী। মীর মশাররফ হোসেনের রচিত প্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে রত্নাবতী। বন্ধুরা, মীর মশাররফ হোসেনের রচিত প্রথম গ্রন্থ হচ্ছে রত্নাবতী। পরবর্তী প্রশ্ন: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? এর উত্তর হচ্ছে রত্নাবতী। রত্নাবতী বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। প্রশ্নটি অন্যভাবেও আসে: বাংলা সাহিত্যে বাঙালি মুসলিম ঔপন্যাসিক রচিত প্রথম উপন্যাস কোনটি? অথবা বাংলা সাহিত্যে
বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? এর উত্তর হচ্ছে রত্নাবতী। এই প্রশ্নটি নানান রূপে আসে, নানান ভাবে আসে, ভিন্ন ভিন্ন ভাবে আসে। প্রত্যেকটি ধরন উল্লেখ করা হলো বন্ধুরা, যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস কোনটি, অথবা বাংলা সাহিত্যে প্রথম বাঙালি সাহিত্যিক রচিত উপন্যাস কোনটি, অথবা বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক কর্তৃক রচিত উপন্যাস কোনটি? এর উত্তর হচ্ছে রত্নাবতী। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? আমরা জানি বন্ধুরা যে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার হচ্ছেন মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হচ্ছেন মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন গ্রন্থ লেখক হচ্ছেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন রচিত রত্নাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস। এই উপন্যাসটি সম্বন্ধে আরো কিছু বিষয় আমরা বলতে পারি, এর সঙ্গে কিছু তথ্য সম্পর্কিত পারস্পরিকভাবে যুক্ত এই তথ্যগুলো জানা প্রয়োজন। বন্ধুরা, আমরা জানি যে রত্নাবতী এই গ্রন্থটির সঙ্গে আরো একটি গ্রন্থের মিল রয়েছে, কাছাকাছি নাম রত্নাবতী, এবং আরেকটি গ্রন্থ ছিল রত্নাবলী। রত্নাবলী রামনারায়ণ তর্করত্নের একটি নাটক। রত্নাবলী রামনারায়ণ তর্করত্নের একটি নাটক। আর রত্নাবতী মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ, মীর মশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক কর্তৃক রচিত প্রথম উপন্যাস, বা বাংলা সাহিত্যে বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস, অথবা বাংলা সাহিত্যে বাঙালি মুসলিম ঔপন্যাসিক কর্তৃক রচিত প্রথম উপন্যাস। বন্ধুরা, রত্নাবলী এবং রত্নাবতী দুটি নাম খুব কাছাকাছি, কাজে নাম দুটি বিশেষভাবে লক্ষণীয়। রত্নাবতী মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস, রত্নাবলী রামনারায়ণ তর্করত্ন রচিত একটি নাটক, এবং এই নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণেই মাইকেল মধুসূদন দত্ত বাংলায় নাটক রচনায় আত্মনিয়োগ করেন, বা বাংলায় নাটক রচনায় আকৃষ্ট হন, যে কারণে বাংলা সাহিত্য প্রথম বাংলা সার্থক নাটক তার কাছ থেকে পেয়েছিল, এবং সেই নাটকটি ছিল শর্মিষ্ঠা। বন্ধুরা, আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। বন্ধুরা, বসন্ত কুমারী এই নামটির সঙ্গে আরেকটি গ্রন্থের নামের মিল রয়েছে, সেটি হলো কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সার্থক বাংলা ট্র্যাজেডি নাটক। আর বসন্ত কুমারী বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। মীর মশাররফ হোসেন কোন নাটকটিকে মীর মশাররফ হোসেন কোন নাটকটিকে নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন? নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন, অর্থাৎ মীর মশাররফ হোসেন কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন? এর উত্তর হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী, যেটি বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাট্যগ্রন্থ, এবং এই নাটকটিকে মীর মশাররফ হোসেন রচনা করেছিলেন, এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, এবং এই নাটকটি তিনি উৎসর্গ করেন নওয়াব আব্দুল লতিফকে। বন্ধুরা, বসন্ত কুমারী এই নাটকটির রচনাকাল 1873 সাল। বসন্ত কুমারী এই নাটকটির রচনাকাল 1873 সাল। রচনাকাল অথবা প্রকাশকাল, এই সময় নাটকটি রচিত হয় এবং এই সালে এই নাটকটি প্রকাশিত হয়। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? এর উত্তর হচ্ছে বেহুলা গীতাভিনয়। বেহুলা গীতাভিনয়।
বেহুলার গীতকে অভিনয় করে দেখানো হচ্ছে এই নাটকটি। বেহুলা গীতাভিনয় এই নাটকটি মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক এবং এই নাটকটির রচনাকাল 1898 সাল। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন রচিত নাটক কোনটি? মীর মশাররফ হোসেন রচিত নাটক কোনটি? এর উত্তর হচ্ছে টালা অভিনয়। টালা অভিনয়। যেমন আরেকটি নাটক তার পেয়েছি আমরা, সেটি হচ্ছে বেহুলা গীতাভিনয়। বেহুলা গীতাভিনয়। আরেকটি নাটক টালা অভিনয় এবং প্রথম নাটক বসন্ত কুমারী। পরবর্তী প্রশ্ন, বসন্ত কুমারী নাটক কে রচনা করেছেন? বসন্ত কুমারী নাটক কে রচনা করেছেন? বসন্ত কুমারী নাটক রচনা করেছিলেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। বন্ধুরা, মীর মশাররফ হোসেন বেশ কিছু সংখ্যক নাটক রচনা করেছিলেন। বসন্ত কুমারী এর নাম আমরা জানলাম, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় এবং আরেকটি নাটক আছে জমিদার দর্পণ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জমিদার দর্পণ কার লেখা? জমিদার দর্পণ কার লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। জমিদার দর্পণ কার লেখা? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি? বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি? বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জমিদার দর্পণ। জমিদার দর্পণ নাটকটি বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। আর বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী, যেই নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করা হয়। নাটকটি রচনা করেন মীর মশাররফ হোসেন। জমিদার দর্পণ মীর মশাররফ হোসেনের আরো একটি নাটক এবং এটি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। পরবর্তী প্রশ্ন, হাওয়ান আলী কোন নাটকের চরিত্র? হাওয়ান আলী কোন নাটকের চরিত্র? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জমিদার দর্পণ। জমিদার দর্পণ এই নাটকের একটি চরিত্র হচ্ছে হাওয়ান আলী এবং এই চরিত্রটি একটি অত্যাচারী চরিত্র। অত্যাচারী চরিত্র ছিল হাওয়ান আলী। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোনটি? মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোনটি? প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল, সঠিক উত্তর ছিল লাহিনীপাড়া গ্রাম। লাহিনীপাড়া গ্রাম। বন্ধুরা, মীর মশাররফ হোসেনের জন্মস্থান হচ্ছে লাহিনীপাড়া গ্রাম। বন্ধুরা, 1847 সালের 13 নভেম্বর 1847 সাল কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরের লাহিনীপাড়া গ্রামে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। তাহলে মীর মশাররফ হোসেনের জন্মস্থান লাহিনীপাড়া গ্রাম, কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরের লাহিনীপাড়া গ্রাম তার জন্মস্থান। 1847 সাল 13 নভেম্বর তার জন্ম দিবস বা জন্মদিন। 1847 সালের 13 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রামে। বন্ধুরা, মীর মশাররফ হোসেনের পিতার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন। মীর মোয়াজ্জেম হোসেন এবং তার মাতার নাম ছিল দৌলতন নেসা। দৌলতন নেসা। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি? মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি? এর উত্তর হচ্ছে 1847 সাল থেকে 1912 সাল। 1847 সাল থেকে 1912 সাল। বন্ধুরা, কখনো কখনো অপশনে 1847 সাল থেকে 1911 সাল থাকতে পারে। যদি 1847 সাল থেকে 1912 সাল না থেকে 1847 সাল থেকে 1911 সাল থাকে, তাহলে ওই অপশনটি উত্তর করতে হবে। সঠিক উত্তর দুটি। সঠিক উত্তর যে অপশনটি থাকে সেই অপশনটি উত্তর করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়টি নিয়ে দ্বিধা বা সংশয় সৃষ্টি হবে না। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন লিখিত রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? মীর
মোশাররফ হোসেন রচিত রচনাগুলোর মধ্যে কোনটি নাটক, অথবা মীর মোশাররফ হোসেন লিখিত রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জমিদার দর্পণ। অর্থাৎ প্রশ্নপত্রের অপশনে যে 4টি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর ছিল জমিদার দর্পণ। অন্যগুলো মীর মোশাররফ হোসেন রচিত উপন্যাস ছিল, নাটক ছিল না। তাহলে মীর মোশাররফ হোসেন রচিত নাটক কোনটি? জমিদার দর্পণ। অথবা প্রশ্নটি যদি এভাবে আসে, মীর মোশাররফ হোসেন লিখিত রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। জমিদার দর্পণ না থেকে যদি বসন্ত কুমারী থাকে, এই অপশনটি উত্তর করতে হবে। যদি বেহুলা গীতাভিনয় থাকে তাহলে এটি উত্তর করতে হবে। যদি টালা অভিনয় থাকে তাহলে এটি উত্তর করতে হবে। মীর মোশাররফ হোসেনের নাটকগুলো কি কি? বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, জমিদার দর্পণ। জমিদার দর্পণের বিশেষত্ব কি? এটি বাংলা সাহিত্যে প্রথম মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক। আর বসন্ত কুমারীর বিশেষত্ব কি? বাংলায় বা বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক, বা প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। পরবর্তী প্রশ্ন, বেঙ্গলি এপিক বিষাদ সিন্ধু was written by whom? বেঙ্গলি এপিক বিষাদ সিন্ধু was written by whom? অথবা বিষাদ সিন্ধু রচয়িতা কে? অথবা বিষাদ সিন্ধু রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন। বন্ধুরা, মীর মোশাররফ হোসেন থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম প্রহসন গ্রন্থ লেখক, সে কারণে মীর মোশাররফ হোসেন ভীষণ গুরুত্বপূর্ণ। ভীষণভাবে এইখান থেকে আসা তথ্যগুলো গুরুত্ব বহন করে। কাজে প্রত্যেকটি বিষয় সতর্কতার সঙ্গেই লক্ষ্য করতে হবে। এবং বিষাদ সিন্ধু এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে, অন্য প্রশ্নগুলো প্রায় অধিক সংখ্যক বার এসেছে। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু লেখকের পরিচয়। বিষাদ সিন্ধু লেখকের পরিচয় কি? বিষাদ সিন্ধু লেখকের পরিচয় কি? এর উত্তর হচ্ছে গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। আরেকটি অপশন আসতে পারে একজন সাংবাদিক কবি। আরেকটি অপশন আসতে পারে একটি সাংবাদিক কবি। বন্ধুরা, যেভাবেই আসুক না কেন, বিষাদ সিন্ধু লেখকের পরিচয় কি? এর উত্তর হচ্ছে গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। এই অপশনটি উত্তর করতে হবে। এই প্রশ্নটি যখন এসেছিল, দুটি অপশন একসঙ্গে ছিল, যে কোনোটি উত্তর করা যায়, তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে একজন সাংবাদিক কবি। বন্ধুরা, এর উত্তরটি আমরা পরবর্তীতে ব্যাখ্যায় যাব। আপাতত আমরা জেনে রাখলাম যে এটিও সঠিক তথ্য মীর মোশাররফ হোসেনকে কেন্দ্র করে। তবে এই প্রশ্নটি যদি আসে, বিষাদ সিন্ধু লেখকের পরিচয় কি? গড়াই নদী তীরের লাহিনী পাড়ার লোক। এই অপশনটি উত্তর করা বাঞ্ছনীয়। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? এর উত্তর হচ্ছে আধুনিক যুগ। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? এর উত্তর হচ্ছে আধুনিক যুগ। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? অথবা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি কি ধরনের রচনা? বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? অথবা মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ঐতিহাসিক রচনা। প্রশ্নপত্রের অপশনে যদি থাকে ঐতিহাসিক রচনা, এটি উত্তর করতে হবে। যদি থাকে ইতিহাস আশ্রিত উপন্যাস, এটি উত্তর করতে হবে। যদি থাকে ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাস, এইটি উত্তর করতে হবে। সবগুলো অপশনই সঠিক, সবগুলো কথাই সঠিক, সবগুলো তথ্যই সঠিক। শুধু একটি বিষয় জানবার প্রয়োজন আছে, সবগুলো তথ্য একসঙ্গে একটি প্রশ্নপত্রের অপশনে আসবে না বা থাকবে না। কাজেই যে অপশনটি থাকবে সেই অপশনটি উত্তর করতে হবে। আমি আবারও বলছি যে বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস, অথবা ঐতিহাসিক রচনা, অথবা ইতিহাসের কেন্দ্র করে বা ইতিহাসকে কেন্দ্র করে বা ইতিহাসের পটভূমিতে রচিত উপন্যাস। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত? মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কারবালার যুদ্ধ। এর উত্তর হচ্ছে কারবালার যুদ্ধ, অর্থাৎ কারবালার যুদ্ধের মর্মস্পর্শী বিবরণ এই উপন্যাসের মূল উপজীব্য। কাজেই মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত? কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত? এর উত্তর হচ্ছে কারবালার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি সঠিক অথবা কোন উক্তিটি উপযোগী? এর উত্তর হচ্ছে এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। বন্ধুরা, বহু আগে আমরা এটা জেনেছি যে কারবালার যুদ্ধকে কেন্দ্র করেই মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসটি রচিত হয়েছিল। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস অথবা ঐতিহাসিক রচনা অথবা ঐতিহাসিক কারবালার যুদ্ধকে কেন্দ্র করে রচিত একটি উপন্যাস, এবং এই উপন্যাসটিতে কারবালার যুদ্ধের মর্মস্পর্শী ঘটনার বিবরণ রয়েছে। কাজে কোন উক্তিটি সঠিক? সঠিক উক্তিটি হচ্ছে এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বিবরণ। ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বিবরণ। পরবর্তী প্রশ্ন, উদাসীন পথিকের মনের কথা কার রচনা? উদাসীন পথিকের মনের কথা কার রচনা? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। আমরা জানি বন্ধুরা, মীর মশাররফ হোসেনের প্রত্যেকটি গ্রন্থ থেকে অসংখ্য বার প্রশ্ন এসেছে। প্রত্যেকটি গ্রন্থই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি গ্রন্থ থেকে অসংখ্য বার প্রশ্ন এসেছে। উদাসীন পথিকের মনের কথা কার রচনা? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? অথবা উদাসীন পথিকের মনের কথা কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। এবং উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাস, এবং এই উপন্যাসে নীলকর সাহেবদের নির্মমতার কথা বর্ণিত হয়েছে। নীলকর সাহেবদের নির্মমতার কথা বর্ণিত হয়েছে। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? এর উত্তর হচ্ছে গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি। বন্ধুরা, গাজী মিয়ার বস্তানি মীর মশাররফ হোসেনের একটি আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাস বা আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। পরবর্তী প্রশ্ন, গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? এর উত্তর হচ্ছে আত্মজীবনী। আত্মজীবনী। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? আত্মজীবনী। প্রশ্নপত্রের অপশনে যদি থাকে আত্মজীবনী, আত্মজীবনী এটি উত্তর করতে হবে। যদি না থাকে, থাকলেও আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক উপন্যাস, তাহলে এটি উত্তর করতে হবে। সবগুলো তথ্যই সঠিক তথ্য। যেমনটি পূর্বে বলা হয়েছে, মীর মশাররফ হোসেন রচিত প্রত্যেকটি সাহিত্যকর্ম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, প্রথম উল্লেখযোগ্য মুসলিম গদ্য লেখক, প্রথম উল্লেখযোগ্য মুসলিম নাট্যকার, প্রথম উল্লেখযোগ্য মুসলিম প্রহসন গ্রন্থ লেখক, কাজেই তিনি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? মীর মশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? এর উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। মীর মশাররফ হোসেনের রচিত মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম কার রচনা? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। বন্ধুরা, বিবি কুলসুম ছিলেন মীর মশাররফ হোসেনের স্ত্রী। বিবি কুলসুম কার রচনা? মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, কোনটি মীর মশাররফ হোসেনের রচনা? কোনটি মীর মশাররফ হোসেনের রচনা? এর উত্তর হচ্ছে কুলসুম জীবনী। কুলসুম জীবনী। মীর মশাররফ হোসেনের একটি রচনা হচ্ছে কুলসুম জীবনী, আরেকটি রচনা হচ্ছে বিবি কুলসুম। বিবি কুলসুম, কুলসুম জীবনী দুটি আলাদা গ্রন্থ। পরবর্তী প্রশ্ন,
কোন গ্রন্থ রচনার দায়ে মীর মশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে পড়তে হয়? কোন গ্রন্থ রচনার দায়ে মীর মশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে পড়তে হয়? এর উত্তর হচ্ছে গো জীবন। গো জীবন, গো জীবন এটি একটি প্রবন্ধ গ্রন্থ। 1899 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। গো জীবন একটি প্রবন্ধ গ্রন্থ। 1899 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। তাহলে কোন গ্রন্থ রচনার দায়ে মীর মশাররফ হোসেনকে মামলায় জড়িয়ে পড়তে হয়? গ্রন্থটি হচ্ছে গো জীবন। 1899 সালে প্রকাশিত গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং এই গ্রন্থের জন্যই তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে এর উপায় কি। এর উপায় কি? এর উপায় কি? এটি হচ্ছে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ এবং এই গ্রন্থটি রচিত হয় 1875 সালে। 1875 সালে রচিত এর উপায় কি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ, মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ। বন্ধুরা, বিষয়টি এমন নয় যে এর উপায় কি এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন গ্রন্থ, তা কিন্তু নয়। এই গ্রন্থটি হচ্ছে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ। এর আগে বহু হিন্দু সাহিত্যিক প্রহসন গ্রন্থ রচনা করেছেন, তাদের বিষয়গুলো আমরা জেনেছি। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন, দীনবন্ধু মিত্র ছিলেন, আরো অনেকেই রচনা করেছেন প্রহসন গ্রন্থ। তবে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন গ্রন্থ হচ্ছে এর উপায় কি এবং এই প্রহসন গ্রন্থটি রচনা করেছিলেন মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, এ কি গ্রন্থটির রচয়িতা কে? এ কি গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। এ কি অর্থাৎ কি হইল বিষয়টা? এ কি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মীর মশাররফ হোসেন এবং এটিও একটি প্রহসন গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ভাই ভাই এই তো চাই, ভাই ভাই এই তো চাই, এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, ফাঁস কাগজ গ্রন্থটির রচয়িতা কে? ফাঁস কাগজ গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। আমরা জানি বন্ধুরা, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন গ্রন্থ লেখক। তার বেশ কিছু প্রহসন গ্রন্থ রয়েছে। প্রথম প্রহসন গ্রন্থটি হচ্ছে এর উপায় কি। এরপরেও তিনি আরো কিছু প্রহসন গ্রন্থ লিখেছেন। এ কি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এই তিনটিও মীর মশাররফ হোসেন রচিত প্রহসন গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, বাজিমাত গ্রন্থটির রচয়িতা কে? বাজিমাত গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। বাজিমাত গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, গোড়াই বীচ অথবা গৌরী সেতু, গোড়াই বীচ অথবা গৌরী সেতু গ্রন্থটির রচয়িতা কে? গোড়াই বীচ অথবা গৌরী সেতু, গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু এই গ্রন্থটির রচয়িতা মীর মশাররফ হোসেন। পরবর্তী প্রশ্ন, মদিনার গৌরব গ্রন্থটির রচয়িতা কে? মদিনার গৌরব গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। বন্ধুরা, মীর মশাররফ হোসেন বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। কাব্যগ্রন্থগুলোর দু একটি নাম আমাদের জানা আছে, যেমন গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু, বাজিমাত, মদিনার গৌরব। এছাড়াও আরো কয়েকটি কাব্যগ্রন্থ তার রয়েছে। বিবি খোদেজার বিবাহ, ওমরের ধর্মজীবন লাভ, বিবি খোদেজার বিবাহ, ওমরের ধর্মজীবন লাভ, হযরত বেলালের জীবনী, হযরত বেলালের জীবনী, হযরত আমির হামজার ধর্মজীবন লাভ। এই গ্রন্থগুলো সবগুলো গ্রন্থই মীর মশাররফ হোসেনের কাব্যগ্রন্থ। তাহলে গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু, বাজিমাত, মদিনার গৌরব এই গ্রন্থগুলো মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ এবং গ্রন্থগুলো কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন কোন পত্রিকার সংবাদদাতা ছিলেন? মীর মশাররফ হোসেন কোন পত্রিকার সংবাদদাতা ছিলেন? এর উত্তর হচ্ছে সংবাদ প্রভাকর। বন্ধুরা, মীর মশাররফ হোসেন কোন পত্রিকার সংবাদদাতা ছিলেন? তিনি আরো একটি পত্রিকার সংবাদদাতা ছিলেন এবং সেটি হচ্ছে
গ্রাম বার্তা প্রকাশিতা, গ্রাম বার্তা প্রকাশিকা। বন্ধুরা, এই দুটি সংবাদপত্রেই তিনি সাংবাদিক হিসেবে কাজ করতেন, অর্থাৎ সংবাদদাতা হিসেবে কাজ করতেন। গ্রাম বার্তা প্রকাশিকা, এই সংবাদপত্রটি বোঝাই যাচ্ছে যে এটি গ্রামের সংবাদ প্রকাশিত হতো। কাজেই প্রশ্নপত্রের অপশনে যদি থাকে সংবাদ প্রভাকর, এটি উত্তর করতে হবে। যদি থাকে গ্রাম বার্তা প্রকাশিকা, তাহলে এটি উত্তর করতে হবে। দুটি তথ্যই সঠিক এবং একটি তথ্য প্রশ্নপত্রের অপশনে থাকবে, দুটি তথ্য প্রশ্নপত্রের অপশনে থাকবে না। যদি দুটি তথ্যই প্রশ্নপত্রের অপশনে থাকে, আপনারা যে কোনোটি উত্তর করতে পারেন। তবে আমার অনুরোধ থাকবে, যদি দুটি তথ্যই থাকে সেক্ষেত্রে সংবাদ প্রভাকর উত্তর করাটাই ভালো হবে। বন্ধুরা, সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত, ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত একটি সংবাদপত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে আমরা জানি যে তিনি যুগ সন্ধিক্ষণের কবি এবং তার হাত ধরেই বাংলা কবিতা মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করেছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর এই পত্রিকাটি সম্পাদনা করতেন। 1831 সাল থেকে তিনি এই পত্রিকাটি সম্পাদনা করতেন এবং এই পত্রিকায় সংবাদদাতা হিসেবে মীর মশাররফ হোসেন কাজ করতেন। আরেকটি পত্রিকায় সংবাদদাতা হিসেবে মীর মশাররফ হোসেন কাজ করতেন, সেটি হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এবং গ্রাম বার্তা প্রকাশিকা, এই যে সংবাদপত্রটি, এর সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ। কাঙ্গাল হরিনাথ, তার যে বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী, সেখানেই তিনি নিজস্ব ছাপাখানা স্থাপন করেছিলেন এবং সেখান থেকেই তিনি গ্রাম বার্তা প্রকাশিকা এই সংবাদপত্রটি প্রকাশ করতেন। পরবর্তী প্রশ্ন, মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি কার? বন্ধুরা, এই উক্তিটি হচ্ছে মীর মশাররফ হোসেনের। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি হচ্ছে মীর মশাররফ হোসেনের। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে বিষাদ সিন্ধু। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে বিষাদ সিন্ধু। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা কোনটি? মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা কোনটি? এর উত্তর হচ্ছে আজিজুন নেহার। আজিজুন নেহার। বন্ধুরা, মীর মশাররফ হোসেন দুটি পত্রিকা সম্পাদনা করতেন, একটি ছিল আজিজুন নেহার, আরেকটি ছিল হিতকরী। একটি হচ্ছে আজিজুন নেহার, আরেকটি হচ্ছে হিতকরী। আজিজুন নেহার, এটি একটি মাসিক পত্রিকা ছিল এবং এটার প্রকাশকাল ছিল 1874 সাল। 1874 সাল এই পত্রিকাটি প্রকাশিত হয় এবং এটি একটি মাসিক পত্রিকা, আজিজুন নেহার। আরেকটি পত্রিকা হিতকরী, এর প্রকাশকাল 1890 সাল। হিতকরী এই পত্রিকাটির প্রকাশকাল 1890 সাল এবং এই পত্রিকাটি পাক্ষিকও ছিল, সাপ্তাহিকও ছিল। তো বিষয়টি হচ্ছে যে মীর মশাররফ হোসেন কোন পত্রিকা সম্পাদনা করতেন? প্রশ্নপত্রের অপশনে থাকতে পারে আজিজুন নেহার, থাকতে পারে হিতকরী। যে অপশনটি থাকবে সেই অপশনটি উত্তর করতে হবে। আজিজুন নেহার থাকলে আজিজুন নেহার, হিতকরী থাকলে হিতকরী। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেনের সাহিত্যগুরু কে ছিলেন? মীর মশাররফ হোসেনের সাহিত্যগুরু কে ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাঙ্গাল হরিনাথ। কাঙ্গাল হরিনাথকে আমরা চিনি, যিনি গ্রাম বার্তা প্রকাশিকা এই সংবাদপত্রটি প্রকাশ করতেন। তারই সম্পাদনায় প্রকাশিত হতো, তার নিজস্ব ছাপাখানা থেকে, এবং তার নিজস্ব ছাপাখানা ছিল তারই গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালীতে। বন্ধুরা, মীর মশাররফ হোসেন এবং তার রচিত সাহিত্যকর্ম, প্রত্যেকটি সাহিত্যকর্ম সমধিক গুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি সাহিত্যকর্ম থেকে অধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে এবং প্রতিটি প্রশ্নই আমি আলোচনা করলাম। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইনশাআল্লাহ আপনারা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বন্ধুরা, মীর মশাররফ হোসেনকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে ততটাই কম হয়ে যাবে, কারণ তিনি বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। কাজে তিনি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলাই বাহুল্য। কাজেই তার যে সাহিত্যকর্ম এবং তার যে বিষয়গুলো রয়েছে,
যেমন তিনি প্রথম মুসলিম নাট্যকার, যিনি প্রথম মুসলিম নাটক লিখেছিলেন। তারপরে প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে নাটক লিখেছেন। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক, যিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে উপন্যাস রচনা করেছেন, ইত্যাদি নানাবিধ বিষয় রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে আপনারা সতর্কতার সঙ্গে লক্ষ্য করবেন, সূক্ষ্ম পার্থক্যগুলো লক্ষ্য করবেন, তাহলে আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে ইনশাআল্লাহ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি ঘটবে না। তো বন্ধুরা, আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের কল্যাণ কামনা করছি, আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতা কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।